আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজ আমরা কথা বলবো ফুসফুসের ভাইরাসজনিত রোগগুলো নিয়ে এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ডাক্তার দেওয়ান আজমল হোসেন স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে আমরা আলোচনাতে চলে যাব। আপনার কাছে জানতে চাইব কি কি ভাইরাস দ্বারা আমাদের ফুসফুস সাধারণত সংক্রমিত হয়ে থাকে। আসলে আমাদের যে ঋতুচক্রের যে সাইকেলটা, যেমন আমরা শীত পার করেছি, এখন গরমের দিকে ঢুকতে যাচ্ছি, এই সময়টায় কিন্তু ভাইরাল ফ্লেয়ার আপগুলো খুব বেশি হয় এবং বিভিন্ন ধরনের সর্দি, কাশি, হাঁচি, বিভিন্ন জটিলতাগুলো প্লাস চোখ ওঠা, এগুলোর প্রাদুর্ভাব একটু বেড়ে যায়। এবং যেমন আমরা দেখছি যে এখন মিজেলসের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে, একটা ভাইরাসজনিত রোগ। একইভাবে সবচেয়ে কমন যে ভাইরাসগুলো আমরা ফেস করি, যেমন রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অথবা যে হামের যে ভাইরাসটা, এই ধরনের ভাইরাল অ্যাটাকগুলো সাধারণত এই সময় বেশি হয়ে থাকে আর কি। তবে দুঃখজনকভাবে হলেও সত্যি যে এইবার আমরা বিশ্বব্যাপী যেরকম যে মিজেলসের একটা প্রাদুর্ভাব বেড়েছে, আমাদের দেশেও সেরকম এই মিজেলস বা হামের একটা প্রাদুর্ভাব বেড়েছে। এটা নিয়ে আমরা বেশ একটা কঠিন সময় পার করছি। আসলে আমরা খুব কঠিন সময় পার করছি, কারণ সবারই সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান যখন হামায় আক্রান্ত হচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, সবাই আসলে বেশ এটা নিয়ে শঙ্কিত। তো আমরা যেহেতু কথাটার অবতারণা করলেনই যে যেহেতু মিজেলস বা হামের একটা আউটব্রেক আমরা দেখতে পাচ্ছি, তো কি কি লক্ষণ দেখলে আমাদের অভিভাবকরা বুঝবেন যে তার শিশু হামে আক্রান্ত হয়েছে? শিশুদের মধ্যেই সংক্রমণটা বেশি। একটু ব্যাখ্যাটা বলি যে অনেক ধরনের কথাই আসছে যে তাহলে কি বিগত কিছু সময়ে ভ্যাকসিনেশনের কোনো ঘাটতি ছিল, অথবা কেন প্রাদুর্ভাবটা বাড়লো। যেমন আমরা সম্প্রতি একটা আলোচনায় শুনেছি যে আমাদের দেশে মিজেলসের যে আপনার টিকার যে সফলতা, এটা কিন্তু প্রায় 95 থেকে 97%। তার মানে কি? তার মানে 3 to 5% কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের বাইরে থেকে যাচ্ছে, অথবা 100% ভ্যাকসিনেশন হলেও আপনার 3 to 5% আমাদের ওরা অ্যান্টিবডি ডেভেলপ করছে না। তো এতে হয় কি, প্রতি বছর কিন্তু এদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যদি আমি 5% ধরি, তাহলে আমার এই বছরে 5%, গত বছরে 5%, তার আগের বছরে 5%, এমনিভাবে দেখা যায় যে আপনার একটা সময় পরে যখন এটা 25% বা আরও বেশি হয়ে যায়, তখন একটা আউটব্রেক হয় এবং এটা কিন্তু সারা বিশ্বেই হয় এবং এবারও ঠিক তাই হয়েছে। সো আমরা যদি মনে করি যে না, ভ্যাকসিনেশনে কোনো ঘাটতির জন্য এটা হয়েছে, ব্যাপারটা আসলে তা না। এটা একটা ভাইরাল ডিজিজগুলো বিশ্বব্যাপী একটা সার্টেন পিরিয়ডের পরে একটা আউটব্রেক হয় এবং আমরা ঠিক ওই সময়টার মধ্যে দিয়ে এখন পাস করছি। আর যে লক্ষণগুলো হয় বাচ্চাদের, যেরকম একটু জ্বর থাকে, হাঁচি, কাশি, সর্দি থাকে, গায়ের ব্যথা থাকে। মিজেলসের ক্ষেত্রে যেটা খুবই স্পেসিফিক, যেমন আমরা বলি যে ম্যাকিউলোপ্যাপুলার র্যাশ, একটা বিশেষ ধরনের র্যাশ সারা বডিতে হয়ে থাকে। আর সেই সাথে আপনার একটু চোখে কনজাংটিভাইটিস হতে পারে। এবং যে একদম যদি আপনি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে যান, যেমন বলা হচ্ছে যে কে হলো এই মিজেলসের বা কেস ডেফিনেশন, প্রকৃত রুগী, সেই ক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়াকে ধরা হয়েছে। যেমন জ্বর থাকবে মোর দ্যান 101 ডিগ্রি ফারেনহাইট, এবং তার সাথে যেমন কি ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা থাকবে, যে র্যাশের পারসিস্টেন্সটা মোর দ্যান 3 days হতে হবে। কারণ আমরা অন্য কিছু ভাইরাল ডিজিজে দেখি যে র্যাশ আসলো, 1 দিন বা 2 দিন পরে সেই র্যাশটা চলে গেল, সেটাকে আবার মিজেলস বলা যাবে না। সো যেই র্যাশটা আবার 3 দিনের বেশি থাকবে, আর সেই সাথে যে কমন কিছু ফিচার, যেমন করাইজা বলি আমরা, হাঁচি, কাশি, সর্দি, সাথে একটু কনজাংটিভাইটিস, এই ক্রাইটেরিয়া যখন নাকি আমরা কোনো শিশুর মধ্যে দেখতে পারবো, তখন তাকে কেস হিসাবে বা মিজেলসের রোগী হিসাবে তাকে আমরা শনাক্ত করতে পারবো বা ধরে নেব যে সে মিজেলসে আক্রান্ত হয়েছে। ফুসফুসকে মিজেলস কতটা মারাত্মকভাবে সংক্রমিত করতে পারে? মিজেলসের যে জটিলতাগুলা বা কমপ্লিকেশন যদি আমরা আসি, তাহলে সবচেয়ে প্রথম এটা অ্যাটাক করে ফুসফুসকে, এবং অলমোস্ট এটার প্রায় 70% কমপ্লিকেশনই নিউমোনিয়া বা এই ধরনের জটিলতা দিয়ে হয়ে থাকে। সো মিজেলসের যে কমপ্লিকেশন যদি আমরা প্রথমেই আলোচনা করি, সেটা অবশ্যই নিউমোনিয়া, এবং এটা দিয়ে ফুসফুস আক্রান্ত হয়। এবং আমরা যে ঘটনাগুলো দেখেছি আমাদের দেশে, যে কিছু বাচ্চা রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করেছে, কারো আইসিইউর স্বল্পতার কারণে কিছু খারাপ ঘটনাও ঘটেছে, এগুলো সবই কিন্তু ফুসফুসের প্রদাহ রিলেটেড ঘটনাগুলো আর কি। সো ফুসফুসটাকে সবচেয়ে প্রথমে খেয়াল রাখতে হবে যে বাচ্চার যে জ্বর, কাশি, এগুলো হাঁচি, সর্দির সাথে সাথে বাচ্চার নিউমোনিয়া ডেভেলপ করছে কিনা।
সেই ক্ষেত্রে আমরা হয়তো তার ফিচারগুলো দেখে আন্দাজ করতে পারি, অথবা সিম্পল আমরা যদি একটা বুকের এক্সরে করিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে কিনা। আর আক্রান্ত হলে তখন তো তাকে সর্বোপরি সব ধরনের প্রোটেকশনই দিতে হবে। আরও যেসব ভাইরাসগুলোতে র্যাশ হয়, তো সেই র্যাশগুলো থেকে এটাকে মূলত আমাদের মায়েরা বা অভিভাবকরা কিভাবে আলাদা করবেন? ম্যাকিউলো পেপুলার র্যাশ, মানে সাইজটা একটু বড় হবে এবং একটু কিছুটা যেমন ব্লাঞ্চ করলে হয়তো একটু ডিসঅ্যাপিয়ার করবে। আর এই র্যাশটা শুরুতে বডিতে আসে, ট্রাঙ্কে আসে এবং আলটিমেটলি হাতে এবং সারা বডিতেই ছড়িয়ে পড়ে। একটু রেডিশ একটা হিউজ থাকে, 3 দিনের বেশি পারসিস্ট করছে। এতক্ষণ তো স্যার বলছিলাম যে মিজেলসে শিশুরা আক্রান্ত হচ্ছে, তা আমাদের বড় যারা আছেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কি কোনো ঝুঁকি আছে কিনা? এক্ষেত্রে দুটো ব্যাপার আমরা কনসিডার করে থাকি। যেমন আমাদের দেশে ইপিআই যেমন শুরু হয়েছিল আপনার 79 বা 80 সালের দিকে, সো এর আগে যাদের জন্ম তাদের তো মিজেলসের ভ্যাকসিনেশন পাওয়ার সুযোগই ছিল না। সো ওই ক্ষেত্রে বড়দের একটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে এটা কি বেশিরভাগ ভাইরাল ডিজিজ কিন্তু অনেক সময় একটা দীর্ঘমেয়াদী প্রোটেকশন দিয়ে থাকে শরীরে, বা আমরা বলি যে একবার অ্যাটাক হলে একটা লাইফ লং ইমিউনিটির একটা ব্যাপার থেকে যায়। তো সেই ক্ষেত্রে যাদের ছোটোবেলায় হয়েছে তারা তো একটা ন্যাচারাল একটা ইমিউনিটি পেয়েই গেলেন। এছাড়া যারা ভ্যাকসিনেশনে যেমন বলে যে ভ্যাকসিন পাওয়ার পরেও 3 to 5% একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই ক্ষেত্রগুলোতে আমরা যদি মাথায় রাখি, আর বড়দের ক্ষেত্রে যারা ভ্যাকসিন পায় নাই তাদের ক্ষেত্রে একটু চিন্তা করলে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি যে উনি বড় অ্যাডাল্টদের মধ্যেও এই হার্মটা হলো কি না। আর সাথে কমন ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো মিলে অন্যান্য ভাইরাল ডিজিজ থেকে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি, তখন মিজেলসের দিকে খুব ভালোভাবে মানে ডায়াগনোসিসটা করা যায়। স্যার, মিজেলস ছাড়া অন্যান্য যেসব ভাইরাসগুলো আছে, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস বা আরও যেসব ভাইরাসের কথা বলছিলেন যে অ্যাডেনো ভাইরাস, এই ভাইরাসগুলো সংক্রমণের লক্ষণগুলো কি কি? ভাইরাসগুলোর সংক্রমণ আপনি যদি দেখেন যে আমরা যখন কোভিডের একটা কঠিন সময় পার করলাম, ভাইরাল ফ্লেয়ার আপগুলো কিন্তু শুরুতে আপনার এই যে একটু জ্বর জ্বর ভাব, একটু গলা ব্যথা, একটু কাশি হওয়া, হ্যাঁ, একটু শরীর ব্যথা, এগুলো খুবই কমন ফিচার। যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু মোরলেস যারা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে দিয়ে প্রবেশ করে, এই ক্ষেত্রে এই কমন ফিচারগুলো আমরা পাই। তার পরবর্তীতে যখন নাকি জটিলতা শুরু হয়ে যায়, যেমন যেমন আমরা কোভিডে দেখেছি যেমন নিউমোনিয়া হয়ে গেছে, বা আমরা এখন মিজেলসও দেখছি যে নিউমোনিয়ার প্রকোপটা অনেক বেশি। সেই জটিলতাগুলো যখন আসে তখন আমরা ওইভাবে এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, বাট কমন ফিচারগুলো ওই একই রকম। তো স্যার, কখন আমাদের রোগীরা বুঝবেন যে এই লক্ষণগুলো হলে আমাকে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? ভাইরালের একটা সুবিধা কি, ভাইরাল ডিজিজগুলো আপনার যখন ফ্লেয়ার আপটা কোনটা হচ্ছে সেটা আমরা চিন্তা করি। যেমন বর্ষাকালে যেমন যখন জ্বর আসলে আমরা ডেঙ্গুটা চিন্তা করি, ডেঙ্গু একটা ভাইরাস। তো এখন কিন্তু আমরা এখন এই যেমন ড্রাই সিজনে বৃষ্টি এখনও শুরু হয় নাই, আমরা ডেঙ্গুকে নিয়ে ভাবছি না, লাইক দ্যাট। সো যখন নাকি আপনার এই ফিচারগুলো চলে আসলো, যে জ্বর, কাশি, সর্দি, হ্যাঁ, গলা ব্যথা বা শরীরে র্যাশের মতো চলে আসলো, তখন তো অবশ্যই চিকিৎসক চেষ্টা করবেন যে আউটডোর হিসাবে চিকিৎসা দেওয়া যায় কিনা। যেমন আমরা কোভিডও আমরা বিভিন্ন ক্যাটাগরি করেছিলাম 1, 2, 3, 4, 5, যে ইনিশিয়াল ট্রিটমেন্টটা যাতে রুগী তার বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে করতে পারে। বাট যখন নাকি সে ধরেন আপনি হামের কথা বলেন বা অন্যান্য ভাইরাল ডিজিজের কথা বলেন, যখন তার জ্বর পারসিস্ট করছে, জ্বর কমছে না, কাশি বাড়ছে, হ্যাঁ, অন্যান্য শরীরের বিভিন্ন সিস্টেমের কিছু ইনভলভমেন্ট হচ্ছে, যেমন এগুলো থেকে লিভারও আক্রান্ত হতে পারে, অথবা দেখা গেলো যে আমরা এক্সরে করে দেখলাম যে তার নিউমোনিয়া হয়ে গেছে, বাইলাটেরাল নিউমোনিয়া, ওই সমস্ত ক্ষেত্রে, বা তার রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, তার স্যাচুরেশন ফল করছে, ওই কন্ডিশনগুলোতে অবশ্যই তাকে হাসপাতালে শরণাপন্ন হতে হবে। স্যার, এরকম আমরা দেখি যে ভাইরাস জ্বরগুলোর সাথে বা ভাইরাসের ইনফেকশনের সাথে কিন্তু পাতলা পায়খানারও একটা লক্ষণ থাকে সেই সময়গুলোতেও, বা বমির একটা টেন্ডেন্সি থাকে সেই সময়গুলোতে। তো স্যার, আমরা এই ভাইরাসের যে রোগগুলো, ভাইরাসজনিত যে আক্রমণগুলো, এগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে থাকি? ধন্যবাদ। আসলে ভাইরাসের ডায়াগনোসিসটা একটু জটিল রাদার দেন ব্যাকটেরিয়াল ডায়াগনোসিস। যেমন ব্যাকটেরিয়া আমরা কালচার করলে ব্যাকটেরিয়া পেয়ে যাই, বাট ভাইরাসের ডায়াগনোসিস কিন্তু আপনার কালচারে করে অনেক সময় আসে না। সেজন্য আমরা RT-PCR এর শরণাপন্ন হই, যেটা মিজেলসের ক্ষেত্রেও RT-PCR যদি করা যায় একদম মোস্ট কনফার্মেটরি ডায়াগনোসিস। যেমন আমরা কোভিডের সময় দেখেছি যে RT-PCR করে আমরা ডায়াগনোসিস করেছি। তো এই জন্য ভাইরালের ডায়াগনোসিসটা কিন্তু মোস্টলি আমরা ক্লিনিক্যাল বা কিছু রেডিওলজিক্যাল সাপোর্ট, পেশেন্টের হিস্ট্রি, এগুলো নিয়েই আমরা করে থাকি। সেই সাথে যদি আমরা RT-PCR করতে পারি, ভাইরাল ডায়াগনোসিসটা কনফার্ম করা যায় যে আমরা কোন ভাইরাস দিয়ে আমার রোগী আক্রান্ত হয়েছে। আমরা জানি যে সংক্রামক ব্যাধিগুলোর ক্ষেত্রে সাধারণত প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা তো সব রোগের জন্য, তবে সংক্রামক ব্যাধির জন্য আরো বেশি অ্যাপ্লিকেবল। তো সেই ক্ষেত্রে প্রতিষেধক বা ভ্যাকসিন
এই ভ্যাকসিনের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন ভাইরাসজনিত রোগগুলো প্রতিরোধের ক্ষেত্রে? ফ্লু ভ্যাকসিন আমরা ইউজ করছি, বিশেষ করে আমরা বক্ষব্যাধি বিশেষজ্ঞরাই বেশি ইউজ করে থাকি। এটা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডেই ইউজ হচ্ছে। হ্যাঁ, যেমন একটা সময় বলা হতো যে শুধুমাত্র শীতের শুরুতে আপনারা ফ্লু ভ্যাকসিনগুলো দিয়ে দেন, তাহলে তো নেক্সট সিজনাল ফ্লুয়ের যে ফ্লেয়ার আপটা হবে ওই সময় একটা প্রোটেকশন হবে। বাট এখন বলা হয় যে আপনি যদি সচেতন নাগরিক হন, আপনি ফ্লু ভাইরাসকে আপনি যে কোনো সময় অ্যাভেল করবেন, 1 বছর পর পর সেই আপনি ভ্যাকসিনটা কন্টিনিউ করতে থাকবেন। ভ্যাকসিনের ব্যাপার হলো কোনো ভ্যাকসিনই কোনো অসুস্থতার বিরুদ্ধে 100% আপনাকে প্রোটেকশন দিবে না, বাট রোগের তীব্রতাকে কমিয়ে দেবে, কোনো সন্দেহ নাই। যেমন আমরা কোভিডকালে কি দেখেছি, যেমন 2020-এ যখন কোভিড হলো, যখন আমাদের ভ্যাকসিনের ইউজটা কম ছিল, রোগী ধরেন খারাপ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ফ্যাটালিটির দিকে চলে গেছে। বাট যখন নাকি আমাদের ভ্যাকসিনের ব্যবহার শুরু হলো, ভ্যাকসিনের 1টা 2টা 3টা ফেজ আমরা ইউজ করলাম, তারপরেও কোভিড হয়েছে, যে মানে কোভিড অনেকেরই হয়েছে, বাট রোগের তীব্রতাটা কম ছিল। ভ্যাকসিনের সুবিধা এইটাই যে আপনার রোগের তীব্রতাকে কমিয়ে দেবে, রোগ হওয়ার সম্ভাবনাকেও অনেকখানি কমিয়ে দিবে, বাট কোনোভাবে এটাকে আপনার 100% গ্যারান্টি দিবে না যে ভ্যাকসিন আমি নিয়েছি আমার রোগ হবেই না, এরকম না। তাহলে তো আবার আমাদের মধ্যে সচেতনতার অভাবটা চলে আসবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা ফ্লু ভ্যাকসিন নিব, বছর বছর হিসেবেই নিব, যেই সমস্ত ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করে নিব, আমাদের দেশে আমরা যেভাবে করছি সেভাবে করব। বাট আমাকে যখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং বাকি দায়িত্বটা চিকিৎসকের উপরেই ছেড়ে দিতে হবে। তো স্যার, অনেকেই যেটা আসলে সাধারণ মানুষরা জানতে চান যে ঘরোয়া পদ্ধতি, যে ঘরেই আমি কিভাবে, আমার একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, আমি কিভাবে কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আমি সুস্থ হয়ে যেতে পারি, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। জি জি, ভাইরাসের ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি তো অবশ্যই প্রশংসনীয়, কারণ ভাইরাল ফ্লেয়ার আপগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন আক্রান্ত ব্যক্তি কোনো একটা জনসমাবেশে যায় বা সে স্কুলে গেল বা কোচিংয়ে গেল বা অফিসে গেল, ওই হাঁচি কাশি সর্দি বা তার ড্রপলেটস দিয়ে কিন্তু সে ছড়াতে থাকবে। যেমন মিজেসের ক্ষেত্রে আমরা বলছি যে যখন নাকি ম্যাকুলোপ্যাপুলার রেশটা আসে, তার 4 দিন আগে থেকে র্যাশের যাওয়ার 4 দিন পর পর্যন্ত দ্যাট বেবি ইজ ইনফেকশাস ফর সারাউন্ডিং পিপল। সো 1 নম্বরেই তাকে আইসোলেশনে চলে যেতে হবে। যখনই কেউ বুঝবো যে আমরা ভাইরাস আক্রান্ত হয়েছি, ইটস বেটার টু রিমেন ইন দ্য হোম। হ্যাঁ, যে আমি তাহলে আমার আইসোলেশন পর্বটা কমপ্লিট হয়ে গেল। আর ঘরে থেকে আমরা সাধারণ জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ বা ঠান্ডা হাঁচি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন যেগুলো আমরা কমনলি ইউজ করি, সেগুলো শরণাপন্ন হব। এছাড়া আমরা বলি যে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল, একটু বেশি করে একটু পানি খাওয়া, লেবু শরবত খাওয়া, ভিটামিন সি, এই জাতীয় প্রোটেকশন দিয়ে কিন্তু সচেতন যে কোনো ব্যক্তি মোটামুটি সুস্থতার একটা বেশ দ্বার পর্যন্ত পৌঁছে যান, শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব। সেই সাথে যদি কোনো জটিলতা হয় তখন তো সে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে। যে এই যে ভাইরাল ইনফেকশনগুলো বেড়ে গিয়েছে, এটা কিভাবে হাসপাতালে আপনারা ম্যানেজ করছেন বা জটিলতাগুলোকে কমব্যাট করছেন? হাসপাতালে আসলে আমাদের খুব বেশি আইসোলেশনের সুযোগ থাকে না, কারণ আমাদের যেহেতু অনেক বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে রোগী ভর্তি হয়। তবে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের এই ফ্লেয়ার আপের পরে বলেই দেওয়া হয়েছে যে যদি কোনো পেশেন্টকে মনে হয় যে এরকম ভাইরাল ফ্লেয়ার আপ নিয়ে এসছে, তাহলে যদি সম্ভব হয় তাকে একটু আলাদাভাবে চিকিৎসা করা, আলাদা একটা রুমে দেখা, তাকে সম্ভব হলে আমরা ওখান থেকে একটু মাস্ক দিয়ে দেই। আর এই বিষয়গুলো একটু বুঝিয়ে দেই যে আপনি একটু যতদিন পরিপূর্ণ সুস্থ না হচ্ছেন, সম্ভব হলে আপনি ঘর থেকে বের হবেন না। হাঁচি কাশির যে এটিকেটগুলো আছে এগুলো আমরা একটু বলে দেই যে মুখ ঢেকে হাঁচি দেবেন বা টিস্যু দিয়ে হাঁচি দেবেন বা কনুইয়ের মধ্যে মুখটা রেখে হাঁচি সর্দি কাশি দিবেন। কোথাও এগুলো কাশি বা সর্দি এগুলো ফেলবেন না, কারণ একটা যেমন মিজেলসের অর্গানিজম বলা হয় যে আপনার যদি আমরা থুতু বা কফের সাথে যদি বের হয় বা নাকের সর্দির সাথে প্রায় 2 ঘন্টা এটা জীবিত থাকে। সো এই সময়টা যদি এই সচেতনতাগুলো যদি আমরা মেনে চলি বা আমরা তো রুগীদের আমরা বলি এইভাবে, তাহলে এটা সামাজিকভাবে একটা দায়বদ্ধতা হিসেবেও আমরা অনেকখানি প্রোটেকশন দিতে পারি। তাহলে অর্থাৎ স্যার, আপনি যেটা বলে যে করোনার সময় আমরা যেরকম যে নিয়ম কানুনগুলো মেনে চলেছি, এগুলো যদি সাধারণভাবে আমরা মেনে চলি, তাহলে এইসব ভাইরাসগুলো থেকেও আমরা মুক্ত থাকতে পারবো বলে আপনি মনে করছেন? অবশ্যই। এবং আমি আগেও বলেছি যে এই কম বেশি সব ধরনের ভাইরাল ডিজিজের আপনার লক্ষণ, ফ্লেয়ার আপ, মানে রোগীর যে প্রোটেকশান বা তার যে সামাজিক দায়বদ্ধতা, এগুলো কিন্তু কাছাকাছি। হ্যাঁ, যেমন একটু আইসোলেটেড থাকা, হাঁচি কাশির এটিকেটগুলো একটু মেনে চলা, নিজস্ব কিছু চিকিৎসা দেওয়া, চিকিৎসকের শরণাপন্ন হওয়া, প্রতিটা কম বেশি ভাইরাল ডিজিজে একই ধরনের যদি আমরা এগুলো ফলো করি, তাহলে রোগী নিজেও ভালো থাকবে এবং তার কাছ থেকে যে আক্রান্ত হওয়ার, অন্য ব্যক্তির কাছে আক্রান্ত হওয়ার যে একটা সম্ভাবনা, এটাও কমে যাবে। স্যার, অনেককেই আমরা দেখি যে আপনি যেটা বলছেন যে ভাইরাল ইনফেকশন বা সাধারণ ইনফেকশনের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো হলেই আমরা কিন্তু অনেকে ডিসপেন্সারিতে যাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি এবং এর মধ্যে অ্যান্টিবায়োটিকও আছে এবং অনেক মানে 3rd জেনারেশন, 4th জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলো আছে। এগুলো যে আমরা খাচ্ছি, এটা কতটুকু সমীচীন? ডিজিজটা হচ্ছে ভাইরাল আর অ্যান্টিবায়োটিক কিন্তু হচ্ছে মোস্টলি ব্যাকটেরিয়াল। সো আমরা যখন ভাইরাল ডিজিজ আক্রান্ত হই,
তখন অ্যান্টিবায়োটিকের অলমোস্ট রোল নাই বললেই চলে। সো আমাদের কখনোই উচিত হবে না যে আমি ডিসপেন্সারিতে গেলাম, দামি অ্যান্টিবায়োটিক খেলাম, চিকিৎসকের পরামর্শ ছাড়া আমি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেলাম। এটা একেবারেই মানে আমাদের চিকিৎসা শাস্ত্রের পরিপন্থী। সো এটা কখনোই আমরা করব না। যদি কখনো জটিলতা দেখা দেয় তখন চিকিৎসক নির্ধারণ করবেন যে তার অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না। যেমন ধরেন আমরা কোভিডের সময় যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম, যে সেখানে আমরা অক্সিজেন দিয়েছি, আমরা ব্লাড থিনার ইউজ করেছি, আমরা অ্যান্টিফাইব্রোটিক ইউজ করেছি। ওই সাথে যখন নাকি সেপ্টিসেমিয়ার কোনো লক্ষণ আসতো বা ব্লাড কাউন্ট বেড়ে গেছে, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের দিকে গেছি। অ্যান্টিবায়োটিকটা কিন্তু একদম শেষ দিকে ছিল। সো অন্যান্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রেও তাই, যদি তার এ ধরনের কোনো সারা শরীরে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, অথবা যদি তার কোনো রক্তের কাউন্ট না বাড়ে, অথবা যদি কোনো সেপটিক শকের দিকে পেশেন্ট না গিয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিকের রোল খুবই নগণ্য, প্রায় নাই বললেই চলে। দর্শকদের জন্য আপনার আর কোনো পরামর্শ আছে কি না এই ভাইরাল রোগগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলার? আমি যদি আক্রান্ত হওয়ার লক্ষণ নিজের মধ্যে ফিল করি, তাহলে আমি ঘরে থাকবো। আমার ঘরের মানুষের প্রোটেকশনের জন্য আমি হাঁচি কাশি সর্দি যে ম্যানোভার্সগুলো এগুলো মেনটেন করব। আর যাদের আমাদের কাজের জন্য বা জীবিকার তাগিদে আমাকে ঘর থেকে বের হতেই হচ্ছে, আমরা অবশ্যই মাস্ক ইউজ করব এবং যতদূর সম্ভব নিজেকে একটু কনফাইন রাখার চেষ্টা করব। এই নিয়মগুলো মানলে আমি নিজেও যেমন সুস্থ থাকব, আমার আশেপাশে যারা আছেন, আমার কলিগরা আছেন বা আমার যারা সোসাইটিতে যারা আছেন, তাদের জন্য একটা ইনডাইরেক্ট প্রোটেকশন হয়ে যাবে। কোভিডের সময় কিন্তু স্যার আমরা একটা জিনিস পেশ করেছিলাম, সেটা হচ্ছে বারবার হাত ধোয়ার যে ব্যাপারটা বা স্যানিটাইজেশন করার যে ব্যাপারটা, এটার ভূমিকা কীরকম এই সব ভাইরাল? অবস্তু জাতীয় ম্যাটেরিয়াল থেকেও কিন্তু ছড়ানোর একটা সুযোগ থেকেই যায়। যদি আমি যদি আক্রান্ত ব্যক্তি হই, আমি একটা হাঁচি কাশি দিয়ে গেলাম, কিছু জীবাণু এই টেবিলটার মধ্যে ছড়ায় পড়লো, পরবর্তীতে আমার কোনো সহকর্মী যখন আবার হাত দিবে, এখান থেকে জীবাণুটা অবশ্যই ছড়ানোর একটা সুযোগ থাকে। কাজেই স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। যদি করতে পারি আমরা ভালো, এটা একটা প্রোটেকশন দিবে। সেই ক্ষেত্রে স্যার হাত ধোয়ার পদ্ধতি, সেটা আমি আবার দর্শকদের জন্য চাইবো আপনি যদি বলে দিতেন। ধন্যবাদ। যেমন হাত যদি আমরা সাবান দিয়ে ধুই, তাহলে যেটা আমরা বলি যে আগে পানি দিয়ে হাতটা ভিজায় নিব, তারপরে আমরা সোপকে নিয়ে মিনিমাম 20 সেকেন্ড আমরা রাব করব এবং হাতের কবজি পর্যন্ত আমরা মোটামুটি ঘষে ঘষে যে সবগুলো জায়গা যাতে আমার কোথাও ফাঁক না থাকে, সেখানে মিনিমাম 20 সেকেন্ড আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে আমরা আবার মিনিমাম এই 20 সেকেন্ডের মতো হাত ধুয়ে পরিষ্কার করে ফেলবো। ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে একটা আতঙ্ক যেটা থাকে যে কোভিড ভ্যাকসিন নিয়ে অনেকে বলেছেন যে র্যাশ হচ্ছে বা বিভিন্ন সাইড এফেক্ট হচ্ছে, এটা কতটুকু সঠিক বলে আপনি মনে করেন? যদি আমরা ফ্লু ভ্যাকসিন নিয়ে কথা বলি, তাহলে এই বিষয়টা এরকম যে আমরা কিন্তু ভ্যাকসিন বলতে শুধু বুঝতাম যে চিলড্রেনদের ভ্যাকসিনেশন। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন টার্মটা আমাদের দেশে হয়তো গত 10-12 বছর ধরে এসছে। তার মধ্যে আমরা যারা বক্ষব্যাধি ডাক্তার, আমরাই বেশি ভ্যাকসিনটা ইউজ করি, বিশেষ করে ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন। নিউমোনিয়ার ভ্যাকসিনের অনেকগুলো ভেরিয়েন্টও আছে, কোনোটা আমরা 5 বছর পর পর দিতে বলি, কোনোটা হয়তো লাইফ লং একটা দিতে বলি। আর কোভিডের ভ্যাকসিন তো আমরা দেখেছি যে কোনো ভ্যাকসিনেরই মিনিমাম কিছু সাইড ইফেক্ট থাকতেই পারে। হয়তো আপনি যেখানে ইনজেক্ট করলো সেখানে একটু ব্যথা হবে বা হয়তো অল্প সময়ের জন্য একটু জ্বর আসতে পারে। বাট আমরা ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যেহেতু প্রচুর ইউজ করি, আমি তো দেখেছি যে কোনো পেশেন্ট এরকম কোনো কমপ্লেন নিয়েই আসে না অলমোস্ট। হ্যাঁ, হয়তো একটু ব্যথা ছাড়া, মানে আপনার ইনসাইড যে জায়গাতে আমরা ভ্যাকসিন দিচ্ছি সেখানে সামান্য ব্যথা হওয়া ছাড়া অন্য কোনো ধরনের জটিলতা হচ্ছে না বললেই চলে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ভাইরাসের ফুসফুসজনিত জটিলতা এবং তার প্রতিকার নিয়ে। স্যার যেমনটি বলছিলেন, এত ক্ষুদ্র একটি জীবাণু কিন্তু হতে পারে মানুষের প্রাণঘাতী। আমরা স্যারের বলা যে নিয়মগুলো সেগুলো মেনে চলার চেষ্টা করব এবং স্যার প্রতিষেধক নিয়েও বললেন এবং প্রতিষেধকগুলো যথাযথভাবে গ্রহণ করব এবং যে সকল নিয়মগুলো মেনে চললে আমরা ভাইরাল ইনফেকশনগুলো থেকে দূরে থাকতে পারি সেগুলো মেনে চলব। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।